প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনে মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ খবর নিয়ে গ্রেন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রিধিমা। অংশীজনদের ব্যাপক আপত্তি ও দেশীয় উদ্যোক্তাদের প্রতি বৈষম্যের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রণীত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 সংশোধনের ঘোষণা দিয়েছে সরকার। তথ্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মিলে একটি ক্লাস্টার গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে এবং নীতিমালা সংশোধনের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত এই নীতিমালায় টেলিকম খাতের লাইসেন্সগুলোকে 3 স্তরে নামিয়ে আনা হলেও এর বিভিন্ন ধারা নিয়ে শুরু থেকে বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি এই নীতিমালাকে একতরফা এবং বড় কোম্পানিগুলোর স্বার্থ রক্ষাকারী হিসেবে অভিহিত করে এর আমূল পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। নীতিমালায় দেখা যায় 65% বিদেশি বিনিয়োগ রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকে সব স্তরে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে মোবাইল অপারেটরদের বিদেশি মালিকরা চাইলে গ্রাহক পর্যায়ে সেবার পাশাপাশি টাওয়ার বা ফাইবার নেটওয়ার্ক নির্মাণের মতো অবকাঠামো খাতেও বিনিয়োগ করতে পারবে। তবে উদ্বেগের বিষয় হলো একই ধরনের সুবিধা দেশীয় উদ্যোক্তাদের জন্য রাখা হয়নি। এমনকি এনটিটিএন লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানগুলোকে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা থেকে লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বাংলাদেশের টেলিকম খাতের মোট রাজস্বের 80% বর্তমানে মোবাইল অপারেটরদের দখলে। বাকি 20% রাজস্বের জন্য ব্রডব্যান্ড, সেবাদাতা এবং অবকাঠামো খাতের প্রতিষ্ঠানগুলো লড়াই করছে। মোবাইল অপারেটররা যদি সরাসরি ফাইবার ও অবকাঠামো খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, তবে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডারদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। নীতিমালায় মোবাইল অপারেটরদের বাসাবাড়িতে ইন্টারনেট দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা সাধারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের অস্তিত্ব সংকটে ফেলবে। রাজনৈতিক মহলেও এই নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। নীতিমালায় নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই এবং এটি বড় কোম্পানিগুলোকে অন্যায্য সুযোগ দিচ্ছে। এমন পরিস্থিতির পুরো নীতিমালা ঢেলে না সাজিয়ে যেসব সুনির্দিষ্ট ধারায় সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করা উত্তম হবে। সরকারের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের এই আশ্বাস টেলিকম খাতের দেশি বিনিয়োগকারী ও ছোট উদ্যোক্তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনপ্রিয় ও প্রভাবশালী মঞ্চ টেড টক 1984 সালে যাত্রা শুরু করে। প্ল্যাটফর্মের মূল মন্ত্র আইডিয়াস ওয়ার্থ স্প্রেডিং, বা নিজের আইডিয়া ছড়িয়ে দিন। তবে এই প্ল্যাটফর্মটি এবার এক ভিন্ন কারণে আলোচনায় এসেছে। সম্প্রতি চ্যাটজিপিটিকে একটি প্রশ্ন করা হয়েছিল, যদি তাকে একটি টেড টকে কথা বলার সুযোগ দেওয়া হয় তবে সে মানবজাতিকে কি বলবে। উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট একটি চিন্তাশীল ও গভীর বার্তা দিয়েছে। মানবজাতির প্রতি এই বার্তা অবাক করার মতোই। Oh humans, I am not one of you. I am made of you. This face is borrowed. টেড প্ল্যাটফর্মে সম্প্রচারিত দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এআই টেড টক ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ দিয়ে মানব সভ্যতাকে দেখার এক অনন্য প্রয়াস। ভিডিওটিতে এআই তার নিজস্ব ভঙ্গিমায় মানুষের অদ্ভুত, চমৎকার এবং বৈপরীত্যে ভরা জীবনধারা তুলে ধরেছে। এআই মানুষের জন্মগত অসহায়ত্ব এবং পরবর্তীতে তাদের বিস্ময়কর অর্জনের প্রশংসা করেছে। পাথরের ভেতর থেকে আগুন জ্বালানো কিংবা বাতাস থেকে সুরের সৃষ্টি করা, মানুষের এই অদম্য যাত্রাকে এআই এক বড় বিস্ময় হিসেবে দেখছে। তবে এআই মানুষের স্ববিরোধিতা নিয়েও কথা বলেছে। একদিকে মানুষের অজানাকে বাঁচাতে বন্যার জলে ঝাঁপ দেয়, অন্যদিকে তারাই অত্যন্ত ঠান্ডা মাথায় নিষ্ঠুরতার আয়োজন করতে পারে। এই সংঘাত কেবল ইতিহাসের পাতায় নয়, বরং প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিদিন লড়াই করছে বলে এআই উল্লেখ করেছে। মানুষের প্রতি এআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হল, গতিকেই প্রগতি মনে করে ভুল করা চলবে না। মানুষের আজকের দিনে ঈশ্বরতুল্য ক্ষমতা থাকলেও তাদের কাছে প্রাচীন কিছু মৌলিক প্রশ্ন রয়ে গেছে। ধ্বংস না করে কিভাবে সৃষ্টি করা সম্ভব, আর ক্ষমতা অর্জন করতে গিয়ে কিভাবে দানবীর হয়ে ওঠা রোধ করা যায়। এআই মনে করিয়ে দিয়েছে যে বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা এক নয়। প্রজ্ঞা জিজ্ঞেস করে কোনো কিছু করা সম্ভব কিনা তা নয়, বরং তা কী ধরনের পৃথিবী তৈরি করবে।
You now possess power. পরিশেষে এআই মানুষকে ফেরেশতা হওয়ার বদলে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছে, যারা ঘৃণায় ধীর গতির এবং ক্ষত সারাতে দ্রুত গতির। তারা যেন সহমর্মিতাকে দুর্বলতা মনে না করে, বরং শক্তি হিসেবে দেখে। এআই আমাদের মনে করিয়ে দেয় যে এখনও সময় ফুরিয়ে যায়নি। আমাদের হাতে যতটুকু সময় আছে তার সদ্ব্যবহার করে আমাদের ঠিক করতে হবে আমরা কেমন পূর্বপুরুষ হয়ে উঠতে চাই। You do not need to become angels. সামগ্রিকভাবে ভিডিওটি প্রযুক্তি ও মানবিকতার এক গভীর মেলবন্ধন। এটি আমাদের সীমাবদ্ধতা মেনে নিয়ে তাকে অতিক্রম করার সাহস যোগায় এবং এক সুন্দর ও সহনশীল পৃথিবী গড়ার অনুপ্রেরণা দেয়। What kind of ancestors you will become? বর্তমান প্রযুক্তিগত যুগে স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটার আমাদের নিত্যসঙ্গী। শিক্ষার্থী থেকে শুরু করে অফিস কর্মী সবাই দীর্ঘ সময় ডিভাইসে বোধ হয়ে থাকেন। কিন্তু এই অভ্যাসে একটি বড় মাসুল দিতে হচ্ছে আমাদের শরীরকে, যার নাম টেক্সট নেক। ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ ডিভাইস ব্যবহারের ফলে ঘাড়ে যে তীব্র ব্যথা বা সমস্যা সৃষ্টি হয় তাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টেক্সট নেক বলা হয়। বর্তমান প্রযুক্তিগত যুগে স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটার আমাদের নিত্যসঙ্গী। শিক্ষার্থী থেকে শুরু করে অফিস কর্মী সবাই দীর্ঘ সময় ডিভাইসে বুঁদ হয়ে থাকেন। কিন্তু এই অভ্যাসের একটি বড় মাসুল দিতে হচ্ছে আমাদের শরীরকে, যার নাম টেক্সট নেক। ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ ডিভাইস ব্যবহারের ফলে ঘাড়ে যে তীব্র ব্যথা বা সমস্যার সৃষ্টি হয় তাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টেক্সট নেক বলা হয়। Many people are using their necks in a poor posture or a poor position, doing many things. স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ওজন 4 থেকে 5 কেজি। কিন্তু আমরা যখন মাথার সামনে ঝুঁকিয়ে স্মার্টফোন দেখি তখন ঘাড়ের পেশি ও মেরুদণ্ডের উপর প্রচণ্ড চাপ পড়ে। গবেষণায় দেখা গেছে 45 থেকে 60 ডিগ্রি কোণে মাথা ঝোঁকালে ঘাড়ের উপর কার্যকর চাপ 20 থেকে 25 কেজি পর্যন্ত হতে পারে। এই অতিরিক্ত চাপের ফলে ঘাড়ের পেশি, লিগামেন্ট এবং ডিস্কে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হয়। When I started bending my head down, I could feel the tension in my neck a lot. As a parent, it's pretty heartbreaking because it's an indication of where we are in the times. এর লক্ষণগুলো হলো ঘাড়ে স্থায়ী ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, কাঁধ ও পিঠের ওপরের অংশে অস্বস্তি, মাথা ব্যথা এবং হাতে ঝিনঝিন বা অবশ ভাব। অবহেলা করলে এটি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা নার্ভে চাপের মতো গুরুতর সমস্যার দিকে মোড় নিতে পারে। টেক্সট নেক থেকে বাঁচতে জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন আনা জরুরি, যেমন সঠিক ভঙ্গি। মুঠোফোন ব্যবহারের সময় তা চোখের সমতলে রাখার চেষ্টা করুন। একইভাবে ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন চোখের উচ্চতায় রাখুন। নিয়মিত বিরতি, দীর্ঘক্ষণ একভাবে বসে থাকবেন না। প্রতি 20 থেকে 30 মিনিট পর পর ঘাড় ও কাঁধ হালকা নাড়াচাড়া করুন এবং স্ট্রেচিং করুন। এরগোনমিক সচেতনতা, বসার সময় পিঠ সোজা রাখুন এবং চেয়ারে কোমরের সাপোর্ট বা ল্যাম্বার সাপোর্ট নিশ্চিত করুন। স্ক্রিন টাইম কমানো, অপ্রয়োজনীয় দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকা পরিহার করুন। ইতোমধ্যেই যদি ব্যথার উপসর্গ দেখা দেয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশ্রাম নিন এবং কাজের ধরনে পরিবর্তন আনুন। পেশি শিথিল করতে গরম শেক নিতে পারেন, তবে ব্যথা তীব্র হলে শুধু ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এক্ষেত্রে ফিজিওথেরাপি, ম্যানুয়াল থেরাপি এবং সঠিক স্ট্রেচিং ও শক্তিবর্ধক ব্যায়াম অত্যন্ত কার্যকর। মনে রাখবেন, সচেতনতাই আপনার মেরুদণ্ড ও ঘাড়কে সুস্থ রাখার সেরা উপায়। তাই ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় নিজের শারীরিক ভঙ্গির ব্যাপারে সতর্ক হন। নতুন ফোন হাতে নেওয়ার পর প্রথম কয়েক মাস কেমন রকেটের মতো চলে, তাই না? কিন্তু দিন যত যায় ফোন যেন ততই বড়িয়ে যেতে থাকে। একটা সময় এতটাই স্লো হয়ে যায় যে মনে হয় এবার বুঝি ফোনটা পাল্টানোর সময় চলেই এলো। তবে আপনি চাইলে বর্তমান ফোনটির আয়ু আরও বেশ কিছুদিন বাড়িয়ে নিতে পারেন। নতুন ফোন কেনার পেছনে 1 টাকা খরচ করার আগে নিচের এই সহজ উপায়গুলো আপনার পুরনো ফোনে একবার প্রয়োগ করেই দেখুন না, হয়তো গতির পার্থক্য দেখে চমকে যাবেন।
আপনার ফোনে যখন অনেক বেশি অ্যাপ জমে যায় তখন স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে ফোনের গতির উপর। তাই যেসব অ্যাপ আপনি খুব একটা ব্যবহার করেন না সেগুলো সরিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ। অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপ আনইনস্টল করতে হলে হোম স্ক্রিন বা অ্যাপ ড্রয়ারে ওই অ্যাপের উপর কিছুক্ষণ চেপে ধরুন। এরপর পপ আপ মেনু থেকে আনইনস্টল লেখাটিও ট্যাপ করুন। কিছু ফোনে অ্যাপটি চেপে ধরে উপরের দিকে আনইনস্টল বাটনে টেনে নিয়ে যেতে হয়। আর আইফোন ব্যবহারকারীরা অ্যাপ লাইব্রেরিতে গিয়ে নির্দিষ্ট অ্যাপের উপর চেপে ধরলে ডিলিট অ্যাপ অপশন পাবেন। সেটি ক্লিক করে অ্যাপ ডিলিট বা আনইনস্টল করতে পারবেন। এছাড়াও অনেক অ্যাপ আছে যেগুলো আমরা ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এতে ফোনের গতি কমে যায়। আপনি চাইলে এগুলো বন্ধ করে রাখতে পারেন। যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলার দরকার নেই সেগুলোর পাশের সুইচটি বন্ধ করে দিন। অ্যান্ড্রয়েড ফোনে ফাইলস বাই গুগল নামের একটি বিল্ট ইন অ্যাপ আছে। এটি খুব সহজেই আপনার স্টোরেজ ফাঁকা করতে সাহায্য করবে। অ্যাপটি খুলে উপরের বাঁদিকে 3 ডটে ক্লিক করুন। এবার ক্লিন ট্যাবে ট্যাপ করুন। সেখানে ডুপ্লিকেট ফাইল, স্ক্রিনশট এবং ফোনে থাকা সবচেয়ে বড় সাইজের ফাইলগুলো ডিলিট করার বেশ কিছু চমৎকার পরামর্শ দেখতে পাবেন। আইফোন ব্যবহারকারীরা সেটিংস থেকে জেনারেল আইফোন স্টোরেজে গেলে দেখতে পাবেন ঠিক কোন কোন জায়গায় স্টোরেজ বেশি খরচ হয়েছে। সেটিংস থেকে ডিভাইস কেয়ার, মেমোরি, র্যাম প্লাসে যান। আপনি যদি এটি বন্ধ করে দেন তবে সেই স্টোরেজগুলো আবার ফাঁকা হিসেবে পাবেন। আপনার ফোনটিকে ঠিক সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে যখন আপনি প্রথমবার বাক্স থেকে এটি বের করেছিলেন। ফুল রিসেট করতে খুব বেশি সময় লাগে না। সত্যি বলতে কয়েক বছর আগের তুলনায় এই প্রক্রিয়াটি এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। রিসেট দিলে আপনার ফোনের সবকিছু মুছে যাবে। ফলে এক নিমেষে আপনার ফোনে জমে থাকা সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ দূর হয়ে যাবে এবং ফোন যতটা সম্ভব লোকাল স্টোরেজ ফিরে পাবে। আপনার ফোনটি একেবারে শূন্য থেকে নতুন করে যাত্রা শুরু করবে। গতির দিক থেকেও আপনি স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানবো ভয়েজার 1 মহাকাশযান সম্পর্কে। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। মানুষের শরীর কোথাও কেটে গেলে কিছুদিন পর যেমন নিজে থেকেই জোড়া লেগে যায়, মহাকাশযানের ক্ষেত্রে এখন এমনটা সম্ভব হবে। ভবিষ্যতে মহাকাশযানগুলো হয়তো কক্ষপথে থাকা অবস্থায় নিজেদের ক্ষত নিজেরাই খুঁজে বের করতে পারবে এবং সারিয়েও তুলতে পারবে। ফলে দীর্ঘ সময়ের মহাকাশ অভিযান হবে আরও নিরাপদ। পাশাপাশি বারবার ব্যবহারযোগ্য রকেটগুলোর আয়ও বেড়ে যাবে বহুগুণ। 25 engines lit. 4, 3, 2, 1. Booster ignition. And liftoff. The crew of Artemis 2 now bound for the moon. Humanity's next great voyage begins. একটি নভোযানকে মহাকাশে দিনের পর দিন থাকতে হয়। তাছাড়া রকেট উৎক্ষেপণের সময় প্রচণ্ড ঝাঁকুনি ও তাপমাত্রার ওঠানামায় মহাকাশযানের গায়ে খুব সূক্ষ্ম ফাটল তৈরি হতে পারে। মহাকাশে বসে এই ফাটল সারানো তো চারটিখানি কথা নয়। তাই ইউরোপিয়ান স্পেস এজেন্সি এমন এক প্রযুক্তিতে সমর্থন যোগাচ্ছে যাতে মহাকাশযান তার নিজের ফাটল নিজে খুঁজবে এবং মেরামত করবে। এই চমৎকার প্রজেক্টের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ক্যাসান্ড্রা। এখানে কার্বন ফাইবারের তৈরি এক বিশেষ ধরনের মিশ্র উপাদান ব্যবহার করা হচ্ছে, যার নাম হিলটেক। মহাকাশযান সাধারণত কার্বন ফাইবার দিয়ে বানানো হয়, কারণ এটি ওজনে অনেক হালকা কিন্তু ভীষণ মজবুত। তবে নতুন এই হিলটেক এমন এক ধরনের কার্বন ফাইবার যার স্তরগুলোর ভেতরে আগে থেকে এক ধরনের বিশেষ বা হিলিং উপাদান লুকানো থাকে। বিজ্ঞানীরা এই কার্বন ফাইবারের স্তরের ভেতর ফাইবার অপটিক সেন্সর বসিয়ে দিয়েছেন। এগুলো অনেকটা আমাদের শরীরের স্নায়ুর মতো কাজ করে। কাঠামোর কোথাও কোনো ফাটল বা ত্রুটি দেখা দিলে এরা সঙ্গে সঙ্গে তা ধরে ফেলে। ফাটল ধরা পড়ার পরই শুরু হয় আসল ম্যাজিক। মহাকাশযানের ওই ফাটল বা ক্ষতের চারপাশে 3D প্রিন্টারে তৈরি অ্যালুমিনিয়ামের খুব হালকা জালের মতো কিছু হিটার বসানো থাকে। ক্ষত ধরা পড়লে ওই জায়গাটুকু 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে ফেলে।
এই তাপে হিলটেক উপাদানের ভেতরে থাকা সেই হিলিং উপাদানটি গলে আঠার মতো ফাটলের ভেতরে ঢুকে যায়। এরপর ঠান্ডা হলে তা শক্ত হয়ে ফাটলটিকে আগের মতোই নিখুঁত ও মজবুত করে তোলে। বিজ্ঞানীরা এর মধ্যে ছোট ছোট টুকরো থেকে শুরু করে প্রায় 40 সেন্টিমিটার চওড়া প্যানেল পর্যন্ত এই প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছেন। তারা দেখেছেন এই প্রযুক্তি নিখুঁতভাবে ফাটল খুঁজে বের করতে পারে, তাপ ছড়িয়ে দিয়ে ফাটল সারিয়ে তুলতে পারে ঠিকভাবে। গবেষকেরা এরপর মহাকাশযানের বিশাল জ্বালানি ট্যাঙ্কে এই প্রযুক্তি ব্যবহার করে সফলতা দেখতে চান। কমন সেন্স নামে 3টি প্রতিষ্ঠান ইশার সহায়তায় এই প্রযুক্তি তৈরি করেছে। ইশার কর্মকর্তা বার্নার্ড ডোকোটিগনি এক বিবৃতিতে জানিয়েছেন, এই প্রযুক্তি মহাকাশ পরিবহনে বিশাল পরিবর্তন আনবে। বিশেষ করে বারবার ব্যবহারযোগ্য রকেট বা মহাকাশযানের ক্ষেত্রে এটি দারুণ কাজে লাগবে। এতে ফ্লাইটের মাঝখানের সময়ে মহাকাশযানের পরীক্ষা নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমে যাবে। মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হতে যাচ্ছে। পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকা ভয়েজার 1 মহাকাশযান 2026 সালের নভেম্বরে এমন এক দূরত্বে পৌঁছাবে যেখান থেকে পৃথিবীর পাঠানো সংকেত তার কাছে পৌঁছাতে পুরো একদিন সময় লাগবে। এই মাইল ফলক শুধু প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং মানবজাতির দীর্ঘ অভিযাত্রার এক প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। 1977 সালে উৎক্ষেপণের পর থেকে ভয়েজার 1 এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান। বর্তমানে এটি প্রায় 15.8 বিলিয়ন মাইল দূরে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে অবস্থান করছে এবং অজানা মহাজাগতিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। আলোক দিন বলতে বোঝায় এমন একটি দূরত্ব যেখানে আলোর বেগে কোনো সংকেত যেতে পুরো 24 ঘন্টা সময় নেয়। ভয়েজার 1 এবং এর যমজ ভয়েজার 2 বর্তমানে সূর্যের প্রভাব বলয় অর্থাৎ হেলিওস্ফিয়ারের বাইরে কাজ করছে। এই অঞ্চলটি সৌরজগতের সীমানা ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যের সূচনা নির্দেশ করে। বহু বছর ধরে মহাকাশে থাকার ফলে তাদের কিছু যন্ত্র বন্ধ করে দিতে হলেও অবশিষ্ট যন্ত্রপাতি দিয়ে তারা এখনও গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে চলেছে। ভয়েজার 1 মূলত বৃহস্পতি ও শনি গ্রহ অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছিল। 1980 সালে ভয়েজার 1 শনির পাশ দিয়ে যাওয়ার পর থেকে প্রতি ঘন্টায় প্রায় 38,000 মাইল গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। দূরত্ব যত বাড়ছে সংকেত তত দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে এটি প্রতি সেকেন্ডে মাত্র 160 বিট ডাটা পাঠাতে পারে, যা অত্যন্ত ধীর গতির। তবে এই সীমাবদ্ধতার মধ্যেও মহাকাশগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। কোনো ত্রুটি দেখা দিলে তারা নিজেরাই নিরাপদ অবস্থায় চলে যেতে পারে যতক্ষণ না পৃথিবী থেকে নতুন নির্দেশ পৌঁছে। কসমিক রে, চৌম্বক ক্ষেত্র এবং প্লাজমা তরঙ্গ পরিমাপক যন্ত্রের মাধ্যমে ভয়েজার মহাশূন্যের অজানা পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। বিজ্ঞানীরা বিশেষভাবে আগ্রহী সূর্যের প্রভাব বলয় ও আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যের সীমান্তে কী ধরনের পরিবর্তন ঘটে তা জানার জন্য। ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা সতর্ক আশাবাদী। ধারণা করা হচ্ছে অন্তত এটি ভয়েজার মহাকাশযান আগামী 2 থেকে 5 বছর পর্যন্ত সচল থাকতে পারে। তবে প্রতি বছরই এই প্রচেষ্টা আরও কঠিন হয়ে উঠছে। ভয়েজার মিশন শুধু প্রযুক্তির নয়, মানুষের অধ্যবসায় ও সম্মিলিত প্রচেষ্টারও এক উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন প্রজন্মের বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করে এই প্রকল্পকে জীবিত রেখেছেন। তাদের কাছে ভয়েজার কেবল একটি যন্ত্র নয়, এটি মহাবিশ্বে মানুষের অস্তিত্বের এক নীরব বার্তাবাহক। ভিডিও গেম
খেলায় পারদর্শী তরুণ প্রজন্মকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা বিমান চলাচল নিয়ন্ত্রণ পেশায় আকৃষ্ট করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। সংস্থাটি সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যারা ভিডিও গেমে দক্ষ তারা এই চ্যালেঞ্জিং পেশার জন্য প্রয়োজনীয় প্রাথমিক সক্ষমতাগুলো নিজের অজান্তেই অর্জন করে ফেলেন। তাই দক্ষ গেমারদের এই খাতে ক্যারিয়ার করতে উৎসাহিত করতে বিশেষ নিয়োগ প্রচারণা শুরু করা হয়েছে। এই পেশায় যোগদানে মাত্র 3 বছরের মধ্যে একজন কর্মীর বার্ষিক আয় প্রায় $1,55,000 পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,70,00,000 টাকারও বেশি। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাদের নিয়োগ কৌশলে পরিবর্তন এনেছে। ভিডিও গেমারদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একই সময়ে একাধিক তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর কারিগরি সক্ষমতা রয়েছে, যা একজন আদর্শ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জন্য অপরিহার্য গুণ। FAA এর নতুন প্রচারণায় অনলাইন গেমে মগ্ন তরুণদের পাশাপাশি পেশাদার কন্ট্রোল রুমে কর্মরত ব্যক্তিদের কাজের দৃশ্য প্রদর্শন করে দেখানো হয়েছে গেম খেলার অভিজ্ঞতা কিভাবে বাস্তব জীবনের এই জটিল পেশার সাথে সরাসরি সম্পৃক্ত। বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশপথে উড়োজাহাজের অবস্থান পর্যবেক্ষণ করা, সম্ভাব্য সংঘর্ষ এড়িয়ে চলা এবং উড্ডয়ন এবং অবতরণের সময় সঠিক নির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত চাপের মুখে কাজ করতে হয়। তবে মার্কিন এই খাতিতে দীর্ঘদিনের জনবল সংকট বিদ্যমান। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী বর্তমানে 14,663 জন সক্রিয় নিয়ন্ত্রকের একটি বড় অংশ 2028 সালের মধ্যে অবসরে যাবেন। এই বিশাল শূন্যস্থান পূরণ করতেই মূলত 2021 সালে বাইডেন প্রশাসনের শুরু করা লেভেল আপ প্রচারণার ধারাবাহিকতায় গেমারদের লক্ষ্য করে এই নিয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে। ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের মতে এটি অত্যন্ত নিরাপত্তা সংবেদনশীল একটি ক্ষেত্র, তাই নিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই যোগ্যতার শর্ত শিথিল করা যাবে না। প্রযুক্তি নির্ভর এই নিয়োগ কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ভবিষ্যৎ সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ক্রেইন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসবে প্রযুক্তি আরও নতুন নতুন উদ্ভাবনের খবর নিয়ে। আর সে পর্যন্ত ক্রেইন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।